তুমি কি ভাবো ব্যাংক মানেই নিরাপদ জায়গা? রিচ ড্যাড পোর ড্যাড এর লেখক রবার্ট কিওসাকি বলেন, ব্যাংক আর ফর লুজার, মানে যারা শুধু ব্যাংকে টাকা জমিয়ে রাখে তারা কোনোদিন বড়লোক হয় না, তারা সারা জীবন মিডল ক্লাস বা গরিব থেকে যায়। অন্যদিকে ধনী মানুষরা কি করে? তারা টাকা শুধু জমিয়ে রাখে না, তারা টাকাকে কাজে লাগায়। তারা টাকা ইনভেস্ট করে এমন জায়গায় যেখান থেকে টাকা নিজেই টাকা বানাতে শুরু করে। রবার্ট একবার এক চমৎকার উদাহরণ দেন। ধরো তুমি আজ একদম লেটেস্ট সুপার কুল ফিচারওয়ালা একটা স্মার্টফোন কিনলে, কিন্তু তুমি সেটা ব্যবহার না করে আলমারিতে রেখে দিলে। 5 বছর পর আলমারি থেকে বের করলে হয়তো বাইরে থেকে সেটি একদম নতুন দেখাবে, কিন্তু ভেতরে সফটওয়্যার পুরনো হয়ে যাবে, নতুন অ্যাপ চলবে না, আপডেটও হবে না, এমনকি কেউ সেই ফোন কিনতেও চাইবে না। ঠিক একইভাবে যখন তুমি টাকা ব্যাংকে রেখে বসে থাকো, হয়তো মনে হবে আমার টাকা সেফ আছে, কিন্তু 5 থেকে 10 বছর পর যখন সেটা তুলবে, হ্যাঁ সংখ্যায় তোমার টাকা একই থাকবে, কিন্তু বাজারে জিনিসের দাম এত বেড়ে যাবে সেই টাকায় তুমি আগের মতো কিছুই কিনতে পারবে না, কারণ ব্যাংকের ইন্টারেস্ট রেট ইনফ্লেশনের চেয়ে কম। তাহলে ভাবো, যদি আজ 100 টাকায় তুমি এক প্লেট বিরিয়ানি কিনতে পারো, 5 বছর পর সেই একই বিরিয়ানির দাম হয়তো 150 টাকা হবে। মানে তোমার কাছে 100 টাকা থাকলো, তোমার টাকার শক্তি কমে যাবে। টাকার সংখ্যা একই, কিন্তু সেই টাকায় আগের মতো জিনিস তুমি কিনতে পারবে না। ধনী মানুষরা জানে টাকা ফেলে রাখলে ধনী হওয়া যায় না, টাকা কাজে লাগালে ধনী হওয়া যায়। তাই তারা ইনভেস্ট করে এই 8 রকম অ্যাসেটে, যেখান থেকে আসে প্যাসিভ ইনকাম, মানে ঘুমিয়ে থাকলেও টাকা আসে, এমনকি তারা মারা যাওয়ার পর সেই ইনকাম তাদের পরিবার পায়। আর মিডিল ক্লাস মানুষরা কি করে? তারা ভাবে সব টাকা ব্যাংকে রাখলেই নিরাপদ, তারা কোনো ইনভেস্ট করে না, কোনো প্ল্যান করে না। কিন্তু ধনী মানুষরা কি করে? তারা শেখে, বোঝে, তারপর ইনভেস্ট করে। রবার্ট কিওসাকি বলেন, তোমার যত বেশি ইনকাম আনতে পারে এমন অ্যাসেট থাকবে, তুমি তত বেশি ধনী হবে। আজ আমি তোমাকে বলবো এই 8টি অ্যাসেটের কথা, যেখানে তুমি টাকা ইনভেস্ট করলে সারা জীবন টাকা আসবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। অ্যাসেট নাম্বার 1, দ্য ক্যাশ। হয়তো তুমি ভাবছো, আরে এটা আবার কি কথা? একটু আগেই তো বললাম ক্যাশ ফেলে রাখলে কোনো লাভ নেই, আর এখন বলছি ক্যাশই তোমার আসল সম্পদ। এই দুটি কি একসাথে হতে পারে? হ্যাঁ পারে, কারণ আমি ব্যাংকে জমিয়ে রাখা টাকার কথা বলছি না, আমি বলছি রেডি ক্যাশ, মানে এমন টাকা যা হাতের কাজে থাকে, যা তুমি যখন খুশি তখন কাজ লাগাতে পারো। ধরো হঠাৎ একদিন তুমি কোনো দারুণ ইনভেস্টমেন্ট সুযোগ দেখলে, যদি সেই মুহূর্তে তোমার হাতে রেডি ক্যাশ থাকে, তুমি দেরি না করে সাথে সাথে ইনভেস্ট করতে পারবে। আর একটা কথা, ব্যাংক আজকাল তোমাকে দেয় 4 থেকে 5% ইন্টারেস্ট, কিন্তু বাজারের দাম বাড়ছে বছরে 8% বা তারও বেশি হারে। মানে ব্যাংকে টাকা রাখবে, সেটা প্রতি বছর দাম হারাচ্ছে। টাকার পরিমাণ একই থাকলেও সেই টাকার কিনতে পারার ক্ষমতা কমছে। তাই শুধু ফেলে রাখাচ্ছে, টাকাটা রেডি ক্যাশ হিসেবে রাখো, যাতে যেই মুহূর্তে ভালো কোনো সুযোগ আসে তুমি 1 সেকেন্ডও দেরি না করে সেই সুযোগটা ধরে ফেলতে পারো। না হলে একদিন তোমার ছেলে মেয়ে হয়তো আফসোস করে বলবে, ইস বাবা যদি 2002 সালে MRF এর শেয়ার কিনতেন। যাদের রিচ মাইন্ডসেট আছে তারা এগুলো খুব ভালো করে বোঝে। তাই তো টাটা গ্রুপ প্রতি বছর নিজের কাছে রাখে প্রায় 60,000 কোটি টাকার ক্যাশ রিজার্ভ, আর রিলায়েন্সের কাছে আছে প্রায় 2,10,000 কোটি টাকা। এমনকি বিশ্বের সবচেয়ে বড় ইনভেস্টর ওয়ারেন বাফেট এখন দাঁড়িয়ে আছেন $325 মিলিয়ন ক্যাশ রিজার্ভ নিয়ে। কেন বড় লোকেরা এত ক্যাশ রাখে? প্রথম কারণ, যখনই বড় কোনো সুযোগ আসবে 1 সেকেন্ডও সময় না নষ্ট করে ঝাঁপ দিতে, কারণ তারা জানে এই দুনিয়া সুযোগে ভর্তি। কিন্তু যখন সেই দরজায় সুযোগ আসে, তখন হাতে ক্যাশ না থাকলে তুমি কিছুই করতে পারবে না। দ্বিতীয় কারণ, সঠিক সময়ে সেরা দামে ডিল তুলে নেওয়া। ধনী মানুষরা শুধু নিজেরাই ইনভেস্ট করে না, তারা নিজেদের ক্যাশ অন্যকে ধার দেয় হাই ইন্টারেস্ট রেটে, মানে প্যাসিভ ইনকাম পায়। ফলে তাদের কাছে আসে নিয়মিত আয় এবং তারা আরো বেশি ফাইন্যান্সিয়ালি শক্তিশালী হয়। তাই ভাই শোনো, কখন কোথা থেকে সাকসেস আসবে কেউ জানে না, তাই সবসময় প্রস্তুত থাকো। বি রেডি উইথ দ্য ক্যাশ। ক্যাশের পরে সবচেয়ে বড় অ্যাসেট হলো রিয়েল এস্টেট। আজকের দিনে সবাই চায় সারা জীবন শুধু চাকরির পেছনে না দৌড়াতে। সবার চোখে একটাই লক্ষ্য, একটা এমন জায়গা যেখানে টাকা একবার ঢোকালে আয় আসতেই থাকবে। কাজ করো বা না করো, একটা নয়, একসাথে অনেকগুলো আয়ের উৎস। আর সেই কারণেই রিয়েল এস্টেট হচ্ছে একটা মাস্টার ইনভেস্টমেন্ট অপশন। মানে কি, ঘর, দোকান, ফ্ল্যাট, জমি কিনে তুমি ইনভেস্ট করছো নিজের ফিউচারে। জানো ভারতের রিয়েল এস্টেট মার্কেট 2030 সালের মধ্যে $1 ট্রিলিয়ন পৌঁছে যাবে। এখনো দেশের মোট জিডিপির 13%
5% আসে শুধু এই রিয়েল এস্টেট থেকে। কেন? কারণ মানুষ চাকরি ছাড়তে পারে, খরচ কমাতে পারে, কিন্তু মাথার ওপর ছাদ ছাড়া বাঁচতে পারে না। শহর বাড়ছে, ব্যবসা বাড়ছে, আর সেই সাথে বাড়ছে জমির দাম। রিয়েল এস্টেট এমন এক অ্যাসেট যা 50 বছর আগে লাভ দিত, আজও দেয়, আর 100 বছর পরেও দেবে। ভারতের জনসংখ্যা বাড়ছে, তাই বাড়ি, দোকান, অফিসের চাহিদাও দিন দিন বাড়ছে। ইকোনমিক টাইমের রিপোর্ট বলছে আগামী 10 বছরে রিয়েল এস্টেট সেক্টর প্রতি বছর 18.7% হারে গ্রো করবে। মানে আজ যদি তুমি 40 লাখের একটা ফ্ল্যাট কেনো, 5 বছর পরে সেটার দাম হতে পারে 80 লাখ। তোমার ইনভেস্টমেন্ট সবসময় থাকবে ইনফ্লেশনের থেকে এক ধাপ এগিয়ে। আর শুধু দাম বাড়বে না, ফ্ল্যাট থেকে ভাড়াও আসবে মাসে মাসে। ধরো 40 লাখ টাকায় ফ্ল্যাট কিনলে মাসে 30 থেকে 35 হাজার টাকা ভাড়া পেতে পারো। মানে বছরে 3,60,000 টাকা ইনকাম, তাও কোনো কাজ না করে, শুধু বসে থেকে। একদিকে ভাড়ার ইনকাম, আরেকদিকে সম্পত্তির দাম বাড়া, দুটো দিক থেকেই লাভে লাভ। তাই বলছি, টাকা শুধু ব্যাংকে রেখে বসে থাকো না, রিয়েল এস্টেটে ইনভেস্ট করো, যেখানে টাকা শুধু থাকবে না, বেড়েই চলবে। অ্যাসেট নাম্বার 3, স্টক। এমন একটা জিনিস আছে যা তোমাকে সত্যিকারের ধনী বানাতে পারে। এটা শুধু তোমার ব্যাংক ব্যালেন্স বাড়ায় না, এটা এমন ভাবে বাড়ায় যে ইনফ্লেশন তাকিয়ে থাকে। হার মানে এই ম্যাজিক অ্যাসেটটা কি জানো? স্টক। ভারতে এখন 8,000-এর বেশি কোম্পানি আছে যারা স্টক মার্কেটে তালিকাভুক্ত। প্রতিদিন নতুন নতুন কোম্পানি আসে আইপিও নিয়ে, মানে প্রথমবার তাদের শেয়ার বাজারে আনে। কেন? কারণ তারা চায় সাধারণ মানুষ যেন তাদের ব্যবসায় টাকা ইনভেস্ট করে। শেয়ার বাজারে এমন অনেক শেয়ার আছে যেগুলো 100 গুণ, এমনকি তারও বেশি রিটার্ন দিয়েছে। একটা বিখ্যাত কোম্পানি ছিল যার শেয়ারের দাম ছিল 3 টাকা, আর আজ সেটা 2,36,000 টাকা। মানে একদিনে 77,000 গুণ টাকা বেড়ে গেছে। হ্যাঁ, তুমি ঠিক শুনছো। স্টক হলো এমন এক অ্যাসেট যা তোমাকে দেয় সুযোগ বড় বড় কোম্পানির ছোট একটা মালিক হতে। যখন ওই কোম্পানিগুলো বড় হয়, তোমার ইনভেস্ট করা টাকাও বড় হয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন হলো, এই 8,000 কোম্পানির মধ্যে তুমি কোনটা বাঁচবে? সব শেয়ার তো ভালো নয়। তাই সহজ উপায় হলো কোম্পানিগুলোকে তাদের সেক্টর অনুযায়ী ভাগ করে ফেলো। মানে কোন কোম্পানি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছে সেটা ধরে ধরে দেখো। গত 20 বছরে ভারতে কয়েকটা সেক্টর খুব ভালো কাজ করেছে, যেমন হেলথ কেয়ার, এনার্জি, এফএমজিসি আর আইটি। এই সেক্টরগুলো শুধু ট্রেন্ডে ছিল না, আগামী 10 থেকে 15 বছরেও এগুলো অনেক ভালো পারফর্ম করবে। তোমার কাজ কি? তোমার বাজেট বুঝে এই সেক্টরগুলোর সেরা শেয়ারগুলো বেছে নাও, তারপর ধীরে ধীরে তাতে ইনভেস্ট করতে শুরু করো। অ্যাসেট নাম্বার 4, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। বন্ধুরা, ধরো তুমি কিছু নিজের হাতে তৈরি করছো, যেমন একটা গল্প, একটা গান, একটা ছবি, একটা ভিডিও। এই তৈরি করা জিনিসটাই হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি, বা ছোট করে বললে আইপি। মানে যেটা তুমি নিজে বানিয়েছো তার মালিক তুমি। তোমার এই আইপি হতে পারে গল্প, গান, ভিডিও, পডকাস্ট, যে কোনো কিছু। যদি মানুষ তোমার তৈরি করা জিনিস পছন্দ করে, সেটা থেকে তৈরি হবে তোমার ফ্যান বেস, আর শুরু হবে ইনকাম। আজ ইন্ডিয়ায় অনেক মানুষ আছে যারা শুধু পডকাস্ট বানিয়ে লাখ লাখ টাকা রোজগার করছে। অনেকে তাদের অরিজিনাল কন্টেন্ট বানিয়ে এত সফল হয়েছে যে বড় বড় কোম্পানি পর্যন্ত কিনে নিয়েছে। তাহলে তুমি কিভাবে শুরু করবে? একটা দারুণ উপায় হলো ইবুক লেখা। আমাদের দেশের বহু মানুষের মনে লুকিয়ে আছে গল্প, অভিজ্ঞতা আর শিক্ষা, যা হয়তো তারা কখনো কারো সঙ্গে শেয়ার করেনি। যদি তুমি লিখতে পারো, তাহলে সেই গল্প, অভিজ্ঞতা দিয়ে বানিয়ে ফেলতে পারো নিজের ইবুক। আজকাল ইবুক খুব জনপ্রিয়, কারণ সবাই মোবাইল বা ল্যাপটপে পড়তে পছন্দ করে। 2024 সালে ইবুক ইন্ডাস্ট্রির বাজার ছিল $1.20 মিলিয়ন, আর 2029 সালের মধ্যে সেটা হবে প্রায় $22 মিলিয়ন। কারণ আজকাল সবাই মোবাইলে গল্প পড়ে, ভিডিও দেখে, গান শোনে। কেউ আর বই হাতে নিয়ে ঘুরে বেড়ায় না, সব ডিজিটাল। আর ইবুক বানানো খুবই সহজ আর সস্তা। তুমি চাইলে একাই বসে বানিয়ে ফেলতে পারো। একবার ইবুক তৈরি হয়ে গেলে তার উপর থাকবে তোমার কপিরাইট। মানে কেউ যদি তোমার লেখা কপি করে, তুমি অভিযোগ করতে পারো। আর কেউ যদি তোমার বই থেকে কিছু শিখে কিছু বানায়, তাহলে তুমি রয়্যালটি পাবে। মানে তুমি ঘুমিয়ে থাকলেও তোমার ইবুক থেকে টাকা আসতে থাকবে। তাহলে কিভাবে শুরু করবে? প্রথমে ঠিক করো তুমি কি নিয়ে লিখবে। খাবার, ভ্রমণ, গল্প, নিজের জীবনের অভিজ্ঞতা, শিক্ষা। তারপর সুন্দর করে লেখাটা সাজাও, ছবি দাও, হেডিং দাও, ছোট ছোট প্যারা লেখো,
যাতে মানুষ পড়তে পছন্দ করে। যদি তুমি নিজে ডিজাইন বা সাজাতে না পারো, চিন্তা নেই, আজ এআই টুল আছে যারা তোমার লেখা সাজিয়ে সুন্দর ইবুক বানিয়ে দেবে। সব তৈরি হয়ে গেলে তুমি সেটা পাবলিক করতে পারো অ্যামাজন ক্যান্ডেল, গুগল বুকের মতো জায়গায়। অ্যাসেট নাম্বার 5, রেন্টিং। আজ যে সম্পদের কথা বলবো সেটা কোনো জমি বা ফ্ল্যাট না, এটা এমন কিছু যা তোমার নিজের ঘরেই আছে কিন্তু তুমি হয়তো খেয়ালই করোনি। একটু চোখ বন্ধ করে ভাবো তোমার ঘরে কত জিনিস পড়ে আছে যা মাসে একবারও ঠিক মতো ব্যবহার করো না। কারো বাড়িতে দুটো গাড়ি থাকে কিন্তু চালাই একটা, আর একটা দাঁড়িয়ে থেকে শুধু ধুলো খাই। কেউ হয়তো শখ করে ক্যামেরা, লাইট, মাইক কিনেছে, স্টুডিও সেটআপ বানিয়েছে কিন্তু সেগুলো একদিনও চালু হয়নি। আরেকজনের কাছে হয়তো 2টি বা 3টি ল্যাপটপ আছে, কাজ চলে একটাতেই, বাকি বসে বসে ধুলো খাই। তাহলে কি করবে? তোমার ঘরে থাকা ওই জিনিসগুলো অন্য কারো কাজ লাগতে পারে। যদি তুমি সেটাকে রেন্টে দিতে শেখো তাহলে ঘরে বসেই আয় করতে পারবে। যেমন তোমার বাড়িতে একটা গাড়ি বা বাইক পড়ে আছে যেটা তেমন ব্যবহার করো না, তাহলে এর মতো রেন্টাল অ্যাপে ভাড়াই দাও, ড্রাইভার চালাবে আর টাকা আসবে তোমার ঘরে। যদি বাইক থাকে র্যাপিডোর মতো অ্যাপে সেটাও রেন্টে দিতে পারো, তুমি না চালালেও বাইক তোমার জন্য মাসে ইনকাম করবে। আরো ভাবো তোমার কাছে যদি থাকে একটা হাইফাই গেমিং পিসি, একটা ভালো ক্যামেরা, একটা বাড়তি ল্যাপটপ কিংবা কোনো স্টুডিও লাইট বা মাইক যা তুমি প্রতিদিন ব্যবহার করো না, সেগুলো ভাড়াই দাও। শর্ট কন্টেন্ট ক্রিয়েটর, ফ্রিল্যান্সার অনেকে খুঁজছে এমন জিনিস কিন্তু কিনতে চায় না, শুধু সাময়িক দরকার। তাদের দরকার মেটাবে তুমি, আর তোমার জন্য তৈরি হবে নতুন ইনকাম সোর্স। কোনো দোকান খোলার দরকার নেই, কোনো বড় সেটআপ বানানোর দরকার নেই, শুধু ঘরে বসে থাকা জিনিসগুলো কাজে লাগিয়ে প্যাসিভ ইনকাম শুরু করে দাও। অ্যাসেট নাম্বার 6, প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক। প্যাটেন্ট আর ট্রেডমার্ক হলো বিজনেস দুনিয়ার সোনার হরিণ। বন্ধুরা শোনো, প্যাটেন্ট আর ট্রেডমার্ক মানে শুধু কাগজপত্র না, এগুলো হলো এমন এক অ্যাসেট যা তোমার আবিষ্কার আর তোমার নাম চিরকাল বাঁচিয়ে রাখে। চলো একবার 1995 সালের এক সকালে ফিরে যাই। অজয় ভাট যখন ইন্টেন কোম্পানিতে কাজ করতেন, একদিন তার ওয়াইফ মেয়ের স্কুল প্রজেক্টের পিন বের করছিলেন আর শুধু ঝামেলাই ঝামেলা। অজয় ভাবলেন এত জ্বালা, এর তো একটা সমাধান দরকার। তার মাথায় এলো একটা এমন ক্যাবেল দরকার যা যে কোনো কম্পিউটারের সাথে সিম্পল ভাবে কানেক্ট হবে। এভাবেই জন্ম হলো ইউএসবি। তুমি চমকে যাবে, আজ অজয় ভাটের নামে আছে 130টা প্যাটেন্ট। ভাবতে পারছো? এই প্যাটেন্টগুলো তার জন্য শুধু কোনো আইনি কাগজ নয়, এগুলো হলো তার লেগেসি অ্যাসেট যা প্রজন্মের পর প্রজন্ম পর্যন্ত টিকে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে প্যাটেন্ট আর ট্রেডমার্ক কি? প্যাটেন্ট রক্ষা করে তোমার আবিষ্কার, যেমন তুমি নতুন কিছু তৈরি করলে সেটা তোমারই থাকবে, কেউ চাইলেই সেটা কপি করতে পারবে না। ট্রেডমার্ক রক্ষা করে তোমার নাম, লোগো, সিম্বল বা ট্যাগলাইন, যা দেখে বা শুনে মানুষ তোমার ব্র্যান্ডকে চেনে। আজকের দিনে কম্পিউটার আর অনলাইন দুনিয়ায় ভুয়ো কোম্পানি আর নকল প্রোডাক্টের ছড়াছড়ি, তাই আমাদের দরকার নিজেদের ব্র্যান্ড সুরক্ষিত রাখা যাতে আমাদের লোগো, নাম, ট্যাগলাইন কেউ নকল না করতে পারে। এখানেই আসে ট্রেডমার্কের কাজ। একটা উদাহরণ শোনো, যেমন অ্যাপেলের লোগো দেখে সবাই চেনে কামড় দেওয়া আপেল। আর একটা কোম্পানি আছে যাদের ট্যাগলাইন হলো টেস্ট দ্য থান্ডার। শুধু এই লাইন শুনেই অনেকেই দোকান থেকে সেই ড্রিঙ্ক তুলে নেয়। তুমি কি বলতে পারো এটা কোন ব্র্যান্ডের ট্যাগলাইন? কমেন্টে লিখে জানাও, আমি দেখি কে কে ঠিক উত্তর দিতে পারে। অ্যাসেট নাম্বার 7, প্রিন্ট অন ডিমান্ড। বন্ধুরা আজ আমি তোমাদের এমন এক ব্যবসার কথা বলবো যেটা কোনো সাধারণ ব্যবসা না, এটা একেবারে আলাদা ধরনের বিজনেস আইডিয়া। এর নাম প্রিন্ট অন ডিমান্ড সার্ভিস। আজকের যুগে সবাই চায় নিজের মতো করে কিছু, নিজের ডিজাইন, নিজের স্টাইল, হোক জামা, ব্যাগ, মগ বা ফোন কভার, সব কিছুতেই মানুষ বলে আমার মতো চাই। এমনকি জিপও এখন মানুষ বানায় একদম পার্সোনালি। বেস্ট ব্র্যান্ডের নাম, প্রিয় লাইন, ছবি সবকিছু প্রিন্টেড। এখন ভাবো যদি তোমার ডিজাইন করার আইডিয়া থাকে আর প্রিন্ট করার ব্যবসা থাকে, তুমি অন্য মানুষের চাহিদা অনুযায়ী তাদের জামা, ব্যাগ, মগের ওপর প্রিন্ট করে দিতে পারো। প্রতিটা মানুষের জীবনে তার মেন কাজের বাইরে একটা প্যাশন থাকে যা করতে তার ভালো লাগে, কিন্তু অনেকেই সেটা নিয়ে কিছু শুরু করে না। কিন্তু যদি তোমার প্যাশন হয় আর্ট, ক্রিয়েটিভিটি বা ডিজাইন, তাহলে তুমি নিজের একটা ছোট ব্র্যান্ড গড়ে তুলতে পারো। শুরুতে তোমার দরকার কিছু ইউনিক ডিজাইন আর একটা পোর্টফোলিও। ইনস্টাগ্রামে পেজ খুলে ফেলো আর তোমার কাজ সেখানে দেখাও। তোমার ট্যালেন্ট শো করো যাতে মানুষ তোমার স্কিল দেখতে পায়। শুরুর দিকে তুমি প্রতিটা ডিজাইনের জন্য প্রায় 500 টাকা থেকে 1000 টাকা চার্জ করতে পারো। যখন অর্ডার
অর্ডার আসা শুরু হবে, তখন তোমার ইনকামও শুরু হবে। তুমি বড় বড় ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেশন করতে পারো, মানে একসাথে কাজ করতে পারো। জেনজির দুনিয়ায় সবাই চায় কাস্টমাইজ প্রোডাক্ট, তারা চায় কিছু ইউনিক, কিছু স্পেশাল। তাই এই ব্যবসায় ভালো পেন্টিং আর ভালো সেল মানেই একটা দারুণ অপরচুনিটি। আর যদি তুমি অল্প বয়সে সিরিয়াসলি কিছু করতে চাও, তাহলে প্রিন্ট অন ডিমান্ড হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় অ্যাসেট নাম্বার 8, ইউনিক রাইটস অ্যান্ড ইমার্জিং ইকোনমিক্স। বন্ধুরা, এবার যে অ্যাসেটের কথা বলবো তা অন্যরকম, একটু আলাদা। এটা হলো ইউনিক রাইটস, মানে এমন মাটি, এমন জায়গা, এমন সম্পদ যা সারা পৃথিবীতে আর কোথাও নেই, বা এমন প্রোডাক্ট যা শুধু ওই দেশেই পাওয়া যায়। আর যদি তুমি এই জায়গায় এই সময়ে ইনভেস্ট করো, তাহলে তুমি অনেক আগেই প্রফিটে চলে যাবে। এই ধরনের দেশকে বলা হয় ইমার্জিং ইকোনমি, মানে এই দেশগুলো হলো পরিবর্তনের পথে। তারা ধীরে ধীরে বড় হচ্ছে, শক্তিশালী হচ্ছে, ওদের টেকনোলজি উন্নত হচ্ছে, জমি আর বাড়ির দাম বাড়ছে, নতুন টুরিস্ট স্পট তৈরি হচ্ছে, আর দেশ বিদেশের মানুষ ভিড় করছে সেখানে। মানে এখানে লাখ লাখ নতুন সুযোগ তৈরি হচ্ছে। যেমন ধরো ইন্দোনেশিয়া আর থাইল্যান্ড। ডেটা বলছে শুধু বালিতে গত বছরে 5.27 মিলিয়ন পর্যটক গেছে, মানে প্রতিদিন হাজার হাজার লোক আসছে যাচ্ছে। আর বালি এমনিতেই জনপ্রিয়, কারণ ওখানে কিছু জিনিস এমন যা আর কোথাও নেই। তুমি শুধু বালি না, ইন্দোনেশিয়ার অন্য শহরও ছোট ফ্ল্যাট বা জমি কিনতে পারো, শুরু মাত্র $10,000, মানে প্রায় 8 লাখ টাকা। সবচেয়ে দামি ভিলাও 50 লাখের মধ্যে পেয়ে যাবে। ভাবতে পারো আজকের এই ইনভেস্টমেন্ট ভবিষ্যতের বিশাল অ্যাসেট হয়ে উঠতে পারে। আর শুরু করা সহজ, কারণ ওদের কারেন্সি আমাদের থেকে দুর্বল আর রিটার্ন বেশ ভালোই। জমি ছাড়াও তুমি ওদের ব্যবসায়ও ইনভেস্ট করতে পারো, ওখানে মানুষ প্রচুর, মানে তোমার ইনকামের সম্ভাবনাও অনেক বেশি। যদি তুমি ব্যাংকে টাকা রাখো, সেখানে বছরে 5 থেকে 10 হাজার টাকা ইন্টারেস্ট পাবে। কিন্তু যদি ঠিক জায়গায় ইনভেস্ট করো, সেই টাকায় 10 থেকে 50 লাখ হয়ে যেতে পারে। যারা এটা বোঝে না, তারা কেবল চাকরি করে যায় আর তাদের বস দিন দিন বড়লোক হয়, আর ওরা ব্যাংকে টাকা রেখে নিজেরা গরিবই থেকে যায়। তাই 2025 সালে এই 8 ধরনের সম্পদে যদি তুমি ইনভেস্ট করো, তাহলে তুমি আগামী দিনে নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিশ্চিত করতে পারবে। আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তবে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এভাবেই ভ্যালুয়েবল ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে।